সংযোগ নেই তবুও মিটারে বিল ওঠে। নিম্নমানের মিটার ও যন্ত্রপাতি দিয়ে চলছে পল্লী বিদ্যুৎ সমিতিগুলো, যার ফলে ভোগান্তির শিকার হচ্ছেন গ্রাহকরা। কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি, সংযোগের নামে গ্রাহক হয়রানি, দালাল চক্র আর ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকরা। পিয়ন থেকে শুরু করে জেনারেল ম্যানেজার, সমিতির প্রতি স্তরেই রয়েছে দুর্নীতিগ্রস্ত কর্মচারী। নানা অজুহাতে কর্তৃপক্ষও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। আহসান হাবিব টিটুর ছবিতে সবুজ মাহমুদের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। মিটারটা অবস্থা দেখেন, এখনকার তো কোনো সংযোগ নাই। মিটারটা পুরাই সংযোগবিহীন অবস্থায় আছে। এরপরও দেখছেন এটা পাল দিচ্ছে, পাল দিচ্ছে মানে কি আপনার ব্যবহার হচ্ছে আর কি। এরকম যদি কারো মিটার থাকে এটা দ্রুত চেঞ্জ করবেন, না হলে কিন্তু আপনার ঘর বাড়ি বিক্রি করে পল্লী বিদ্যুতের বিল দিতে হবে। এটি একটি পল্লী বিদ্যুতের মিটার, সংযোগ বিচ্ছিন্ন তবুও পালস দিচ্ছে। বিদ্যুৎ ব্যবহার না করেই মিটারে বিদ্যুৎ বিল উঠছে। শুধু মিটার বা বিল নিয়ে নয়, পল্লী বিদ্যুৎ নিয়ে গ্রাহকদের ভোগান্তি আর অভিযোগের শেষ নেই। আগে 200-250 টাকা বিল আসতো, এক বছর যাবত আসে 1000-1200। লিখতে আসে বলি যে এত টাকা বিল আসে কেন, দেখা লেখেন না, ইউনিট দেখা লেখেন, বাকি ইউনিটের দাম বাড়াইছে। আপনি যে পল্লী বিদ্যুতে যায় বলবেন যে আমার বিলটা ঠিক নাই, দেখে দেন, তারা হয়তো বিরক্ত হবে যে না আপনার মিটার ঠিক আছে বলে দিচ্ছে, তাহলে গ্রাহকটা যাবে কোথায়? পল্লী বিদ্যুতের আবাসিক বা বাণিজ্যিক যে কোনো সংযোগ নিতে হলে গ্রাহকরা নানা ধরনের ভোগান্তির শিকার হন। গ্রাহকদের অভিযোগ, সংযোগের জন্য অনলাইনে আবেদন করলে নিয়মতান্ত্রিকভাবে তারা সংযোগ পায় না। সেজন্য পল্লী বিদ্যুতের দালাল, ইলেকট্রিশিয়ান বা কর্মকর্তা কর্মচারীদের দ্বারস্থ হতে হয়, দিতে হয় 10 গুণ বেশি টাকা। আবেদন করার পর কখনো মিটার নেই, কখনো তার নেই, কখনো লোড নেই। এই জাতাকলের মধ্যে ফেলিয়ে দেখা যায় অনেক সময় অনেক ঘুষ বাণিজ্য না হওয়া পর্যন্ত তাদের সংযোগ পাওয়া সম্ভব হয় না। এবার দেখা যাক গ্রাহকরা কিভাবে ভোগান্তিতে পড়েন। এবারের গন্তব্য ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 4। সাংবাদিকতার উপরে আমারও কিন্তু প্রসেস আছে। অর্পণা সরকার মৌ ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 4-এর একজন কম্পিউটার অপারেটর, আব্দুল্লাহপুর জোনাল অফিসে কর্মরত। কম্পিউটার অপারেটর অর্পণা তার অফিসে বসে গ্রাহকদের সংযোগের আবেদন করে দেন। পল্লী বিদ্যুতের একজন কর্মচারী হিসেবে তার এই কাজ করার কথা নয়। অভিযোগ আছে টাকার বিনিময়ে এই কাজ করে সে। শুধু তাই নয়, অর্পণা সংযোগ দেওয়ার জন্য বিভিন্ন কর্মকর্তাদের হোয়াটসঅ্যাপে তালিকাও পাঠায়। এসব অভিযোগ নিয়ে অর্পণাকে প্রশ্ন করলে তিনি রেগে গিয়ে অন্যকে দোষারোপ করেন। মানুষের টাকা খেয়ে যে সংযোগ দেন সেটা আপনার কাছ থেকে নিছি, আমার কাছ থেকে না, এই গ্রাহক আপনি খুঁজে বের করেন, আপনি গ্রাহক খুঁজে বের করেন। অবশ্যই আপনি এই যে কি বলছেন মুর্শিদা নাকি সুলাইমান কি দেখছি, তাদেরকে আপনি নিয়ে আসেন। অবশ্যই নিয়ে আসবো। মেহেদি যে একটা পরকীয়া বাস নিজের বউ রেখে বন্ধুর বউ নিয়ে সারা তার নিয়ে আসছেন আমার কাছে। নতুন সংযোগের আবেদনের সময় অন্যান্য কাগজপত্রের সাথে আর্থিং রড, মিটার বোর্ড ও মেইন সুইচ ক্রয়ের মেমো সংযুক্ত করতে হয়। গ্রাহকদের জমাকৃত সেই মেমোতে পাওয়া যায় অর্পণার নিজের হাতের লেখা। একটি দুটি নয়, প্রায় 16টি ক্যাশ মেমো পাওয়া যায়, যা অর্পণা পূরণ করেছে। কিন্তু দোকান থেকে মালামাল ক্রয় করলে অর্পণার হাতের লেখা থাকবে কেন? সব আমরা করি, তারা পারে না। তারপর তারা নিয়ে আসে, সাদা কাগজ নিয়ে আসে। আমি বলে দিই যে ভাই এইভাবে লোড বৃদ্ধি করেন, আবার ফরম্যাট বানাই রেহি যে দোকানে দৌড়াদৌড়ি করবেন, এইভাবে হিনে নামলে হয়ে যাবে, শেষ। আমরা তো বলি বিনিময় টাকা দেবে কেন? রিকিকা ইলেকট্রনিক্সের সাথে অর্পণার কোনো সম্পর্ক নেই। এই প্রতিষ্ঠানের মালিক ইলেকট্রিশিয়ান মোহাম্মদ লিমন। তিনি বলেন অর্পণা তাদের অজান্তেই এই ক্যাশ মেমো ব্যবহার করেছেন। মেবি আমার দোকানে যে স্টাফটা ছিল মেমোটা ওনারে দিছে, আর ওই মেমোটার ভিতরে আমার নামে ভুল আছে। এই মেমোটা আমি ইউজ করি না। আমার যে বর্তমান যে মেমো, এটা আমার নাম ভুল নাই, তো ওই মেমোটা ইউজলেস মেমো আমাদের কাছে। যদি উনি কাজ করেন, ওনার কোনো রাইট নাই। পল্লী বিদ্যুৎ বা আরবি বলে না যে একজন স্টাফ কাজ করবে। সংযোগ দেওয়ার নামে গ্রাহকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগও অর্পণার বিরুদ্ধে। সিঁড়িকোটার নিচে মিটারটি এলোমেলো আছে, এটা সরায়া বাইরে যে কোনো একটা জায়গায় বক্স করে দিব, ওটার বিনিময়ে টাকা এত লাগবে ওরা নিয়ে নিয়েছে। 1 লক্ষ টাকা। আপনি কি অল্প না? জি। তাহলে আমার মিটারটি এই পর্যন্ত ঠিক করে দিলেন না। কিসের মিটার? তার একাধিক বাড়ি পর্যন্ত কিনছে সে, একটা বিদ্যুৎ চাকরি করে। কীভাবে করে? পল্লী বিদ্যুতের কর্মচারী অর্পণা জিঞ্জিরার মালোপাড়া এলাকার এই ভবনের একটি ফ্ল্যাটের মালিক। পল্লী বিদ্যুৎ অফিসে চাকরি করে, ওনার স্বামী
এছাড়া কেরানীগঞ্জের বিভিন্ন স্থানে নিজ ও পরিবারের নামে গড়েছেন স্থাবর সম্পত্তি। আর আপনি যে অভিযোগটা দিতেছেন না, এটা হচ্ছে কি একটা পুকুর থেকে এক মগ জল তোলার মতন। অর্পণার এই কথার সাথে একমত হতেই হয়। বড় কর্তাদের দুর্নীতির পরিধি আরো বড়। খালেদুল ইসলাম ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 4-এর জেনারেল ম্যানেজার। এর আগে তিনি ছিলেন ভোলা পল্লী বিদ্যুৎ সমিতিতে। টাকার বিনিময়ে বিদ্যুৎ সংযোগ, লাইন নির্মাণের দুর্নীতি, ঠিকাদারদের বিল থেকে কমিশন, এসব অভিযোগ তার বিরুদ্ধে। গ্রাহক আসতে যদি ফাইল আটকে রাখতাম, কোনো ফাইল না, সব ক্লিয়ার। পল্লী বিদ্যুতের একজন গ্রাহক আনসার উদ্দিন রাজা ডেইরি ফার্মে বিদ্যুৎ সংযোগের আবেদন করেছেন কয়েক মাস আগে। নানা অজুহাতে সংযোগ দেওয়া হচ্ছে না তাকে। যারা আন্ডারগ্রাউন্ডে তাদেরকে টাকা দিচ্ছে, তাদেরকে এগুলি দিয়া তারা সরবরাহ করে, কিন্তু আমি দিচ্ছি না, আমাকে সরবরাহ করে না। এসব অভিযোগের বিষয়ে জিএম সাহেব কি বলবেন? না, এগুলো মিথ্যা। অনেস্টলি এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য অভিযোগ দিয়েছে। এটা সম্পূর্ণই মিথ্যা। এই গ্রাহকই তথ্য দিলেন জিএম খালেদুল ইসলাম পল্লী বিদ্যুতের কর্মচারীদের নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করেন। উনি অফিসের স্টাফ পর্যন্ত ওনার বাসায় ব্যবহার করে, এমনকি অফিসের 2টি গাড়ি উনি ব্যবহার করে ওনার বাসায়। ওনার সন্তানদেরকে স্কুলে পাঠাবার জন্য গাড়ি ব্যবহার করে সরকারি অফিসে। তেমন একজন অফিস সহায়ক ইব্রাহিম সমিতির কর্মচারী হয়েও সে জিএম এর বাসায় কাজ করে। লাইনম্যান দীপরাজ এবং এজিএম মোশাররফ হোসেন নান্নু হলো জিএম খালেদুল ইসলামের ঘুষ লেনদেনের ক্যাশিয়ার। তার প্রমাণও পাওয়া গেল। আমরা যখন জিএম খালেদুল ইসলামের দুর্নীতি নিয়ে প্রশ্ন করি, তখন মোশাররফ হোসেন সংবাদ প্রচার না করার জন্য 71 টিমকে টাকা দেওয়ার ব্যর্থ চেষ্টা করে। এইগুলো করেন না প্লিজ, এটা হলো একজন জিএম পল্লী বিদ্যুৎ সমিতি থেকে একটি সরকারি গাড়ি পান অফিসিয়াল কাজে ব্যবহারের জন্য, কিন্তু খালেদুল ইসলাম নিয়ম বহির্ভূতভাবে পরিবারের জন্য পল্লী বিদ্যুতের একাধিক গাড়ি ব্যবহার করেন। 14 অক্টোবর 2025 যেদিন আমরা খালেদুল ইসলামের সাক্ষাৎকার নিচ্ছিলাম, সেই দিন তার অফিসের নিচে ঢাকা ঘ 110043 গাড়িটি পার্ক করা ছিল। অপরদিকে তার ঢাকার বাসা থেকে বের হচ্ছিল ঢাকা ঠ 110033 গাড়িটি। রাজধানীর এলিফ্যান্ট রোডের 338 নম্বর বাসায় থাকেন খালেদুল ইসলামের পরিবার। পল্লী বিদ্যুৎ সমিতির গাড়িতে করেই খালেদুল ইসলামের ছেলে বুয়েটে যাওয়া আসা করে। 80টি পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, যাদের কাজ সুষ্ঠু ব্যবস্থাপনা, গুণগত সেবা, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা। কিন্তু বোর্ড কি সেই কাজ যথাযথভাবে করছে? পল্লী বিদ্যুতের দুর্নীতি নিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কাছে গেলে কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি। বোর্ডের স্বচ্ছতা নিয়েও আছে প্রশ্ন। এই প্রতিষ্ঠানটির নজরদারি বা ওভারসাইটের জন্য যার উপর দায়িত্ব, যে প্রতিষ্ঠান, যে বোর্ড, সেই বোর্ডের কর্মকর্তাদের, কর্মচারীদের একাংশই কিন্তু এই পুরো প্রক্রিয়ার সাথে জড়িত। নিম্নমানের সরঞ্জাম কেনা থেকে শুরু করে পল্লী বিদ্যুতের নিয়োগে স্বজনপ্রীতি, টেন্ডার সিন্ডিকেট, জমি অধিগ্রহণে অনিয়ম, এমন নানা অভিযোগ নিয়ে প্রশ্ন আছে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কাছে। সবুজ মাহমুদ, 71, ঢাকা। দীর্ঘ অপেক্ষার পর আজ উদ্বোধন হতে যাচ্ছে বিআইডব্লিউটিএ নির্মিত উত্তরবঙ্গের সর্বাধুনিক নগরবাড়ি নদীবন্দর ও টার্মিনাল কমপ্লেক্স। শনিবার সকাল 11টায় নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন এই নদীবন্দরের উদ্বোধন করার কথা রয়েছে। কর্মকর্তারা জানান, দীর্ঘ 6 বছরের নির্মাণ কাজ শেষে আমদানি রপ্তানির জন্য সম্পূর্ণ প্রস্তুত এই বন্দর। 360 মিটার কংক্রিটের জেটি, টার্মিনাল, ওয়ারহাউস, গোডাউন, বাফার গোডাউন, ওপেন শেড, ওপেন স্টেজ সহ দ্রুততম সময়ে পণ্য খালাস সহ থাকছে সব ব্যবস্থা। বন্দর হস্তান্তরের আগেই পাকা জেটি ও ক্রেন ব্যবহার করে পণ্য খালাসে আধুনিক সুবিধা পেতে শুরু করেছেন আমদানিকারকরা। পাবনা নগরবাড়ি নদীবন্দর ও টার্মিনাল কমপ্লেক্স উদ্বোধনের বিষয়ে বিস্তারিত জানবো সহকর্মী মোস্তাফিজুর রহমানের কাছ থেকে। মোস্তাফিজ, বন্দরটি চালু হলে আমদানিকারকরা কি ধরনের সুযোগ সুবিধা পাবেন? নগরবাড়ি সহ উত্তরাঞ্চলের অর্থনীতিতে এটা কতটা ইতিবাচক প্রভাব ফেলবে? অতিথি
কি আমরা যেমনটি বলছিলাম, আমরা ঠিক এখন দাঁড়িয়ে আছি একদম যমুনা নদীর তীর ঘেঁষে যে আধুনিক নৌবন্দর নির্মাণ করা হয়েছে, ঠিক সেখানে আমরা একটি লাইটার জাহাজের উপরে দাঁড়িয়ে আছি। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আর কি, যে আমাদের এই ঠিক পেছনের ভিউটা, যেটা একদম প্রায় অর্ধ শতাধিক লাইটার জাহাজ এখানে এসে রয়েছে এবং এই নদী বন্দরের ঠিক লাগোয়া যেখান থেকেই প্রতিটি জাহাজ এসে নোঙর করতে পারছে এবং সেখান থেকেই এই ট্রেনে করে এখান থেকে মাল সরাসরি ট্রাক যোগে উত্তরবঙ্গের 16টি জেলা সহ দক্ষিণবঙ্গেরও অনেক জেলাতেই কিন্তু এইখানকার এই পণ্যগুলো তারা নিতে পারছে অনায়াসে। কারণ সেই চট্টগ্রাম বন্দর থেকে 3-4 দিন এই মালবাহী এই জাহাজগুলো এই নদী পথ দিয়ে এই নগরবাড়ি এই নদী বন্দরে আসছে। এইখানে ভারী পণ্য, বিশেষ করে সার, সিমেন্ট, কয়লা, পাথর এবং অন্যান্য খাদ্যপণ্য যেগুলো অনেক দূর দূরান্ত থেকে আসতে অনেক সময় লেগে যেত এবং অনেক খরচের বিষয় থাকতো, সেইগুলোকে মাথায় রেখেই এই আধুনিক নদী বন্দরটা নির্মাণ করা হয়েছে এবং পাশাপাশি পণ্য রাখার জন্য এখানে আধুনিক টার্মিনালের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে এই পণ্য খালাসের জন্য যে ব্যবস্থাগুলো, সেই ব্যবস্থাগুলো তারা কিন্তু পাচ্ছে। আমরা এই আমাদের আজকের এই নৌবন্দর উদ্বোধনের যিনি প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল শাখত সাহেব, তিনি নৌ মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন, তিনি ইতিমধ্যেই এই ঘটনাস্থলে রয়েছেন। এই পাশেই আমাদের রয়েছে যে স্টেজ করেছে, সেখানে ইতিমধ্যে তিনি চলে আসছেন। অল্প সময়ের ভেতরেই আনুষ্ঠানিকতার ভেতরে এই নদীবন্দর হস্তান্তর হবে এবং এই নদীবন্দর হওয়াতে স্থানীয় ব্যবসায়ীরা ব্যাপক সুবিধা পাচ্ছে। তবে আপাতত পণ্য খালাস কম হচ্ছে, সেটা নিয়ে কার্যক্রম যখন শুরু হবে তখন নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকেও তা দেখাতে পারবো। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, পাবনা নগরবাড়ি নদীবন্দরের খবর নিয়ে সহকর্মী মোস্তাফিজুর রহমান যুক্ত ছিলেন এতক্ষণ। আজ 2 দিনের সরকারি সফরে পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জুলাই অভ্যুত্থানের প্রায় 1.5 বছর পর নিজ জেলায় যাচ্ছেন রাষ্ট্রপতি। বিজ্ঞপ্তি অনুযায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সকালে হেলিকপ্টার যোগে ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে রওনা হবেন। জেলা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন। রাষ্ট্রপতির সফরকে ঘিরে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসককে প্রশাসনিক কার্যক্রম সমন্বয় ও প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা নিতে বলা হয়েছে। সফর শেষে রবিবার সকালে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করে তিনি হেলিকপ্টারে ঢাকায় ফিরবেন। নির্বাচনকে ঘিরে প্রশাসনের উৎসবের বার্তা থাকলেও রাজনীতির খেলায় ভোটের দিন পরিবেশ ও নিরাপত্তা নিয়ে শঙ্কায় কুমিল্লার নারীরা। দেশের চলমান সহিংসতার ঘটনায় তারা উদ্বিগ্ন আর উৎকণ্ঠায় আছেন। তাই স্বচ্ছ নির্বাচন করতে হলে নারীদের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দিয়েছেন নারীরা। কাজী এনামুল হকের তথ্য ও মুজিবুর রহমান রনির ছবিতে প্রতিবেদন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুমিল্লার 11টি আসনে বইছে রাজনৈতিক উত্তাপ। চলছে পোস্টার লাগানো, সভা সমাবেশ। সম্ভাব্য প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের কাছে। বিশেষ করে নারী ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন সবাই। আসন্ন নির্বাচনে নারীরা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, জীবনের নিরাপত্তা ও কর্মসংস্থানের নিশ্চয়তা চান। নির্বাচনে কেন্দ্র তো যান যা সুস্থ আর তাই না মারপিটিসটা রয়ে যায়, এটা না আমরা ভয় করে। ভালোভাবে ভালো পরিবেশে যাতে ভোট দিতে পারি এবং আইনশৃঙ্খলা বাহিনী যাতে সহায়তা করে, যেন আমরা সুন্দর করে যাইতে পারি আর পছন্দের ব্যক্তিকে যেন ভোটটা দিতে পারি আর কি। নির্বাচন নিয়ে নারীদের মধ্যে উৎসাহ থাকলেও সুষ্ঠু নির্বাচন ও নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কায় আছেন তারা। ভোটাররা বলছেন, নারীরা যেন সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারেন সেটা দেখা শুধু প্রশাসন নয়, সকল রাজনৈতিক দলেরও দায়িত্ব। আমি ভোটার হওয়ার পরও আমি ভোট দেই নাই, তো ইনশাল্লাহ আমরা চাই নেক্সট সুষ্ঠু নির্বাচন হোক, আমি ইনশাল্লাহ ভোট দিব। কেন্দ্রে যেন কোনো
পার্টি কোনো বিশৃঙ্খলা করতে না পারে সেদিকে আমাদের সবার দৃষ্টি রাখতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী প্লাস আমাদের যে এলাকার যারা আছেন জনপ্রতিনিধি যারা আছেন ওরাও যাতে আমাদেরকে সেই নিরাপত্তাটা দেখ, যাতে নারীরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে। শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের অনুকূল পরিবেশ চেয়েছেন জেলার শ্রমজীবী নারীরা। সেই সাথে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, অধিকার ও মর্যাদা রক্ষা, নারী পুরুষের সমতা চেয়েছেন তারা। আমরা ভোটটা কেমন চাই, আমরা মহিলারা ভোট দিতে গেলে কোনো জ্ঞান জামচন না হয়। আমরা তো যাই চাকরি বাকরি করি, তারা যেন সুন্দর মতন যেন কেন্দ্রে যাইয়া ভোটটা দিতে পারি। কর্মজীবী নারীদের হয়ে বলতে চাই, এমন সরকারই আমরা চাচ্ছি যে সরকার কর্মক্ষেত্রে আমাদের নিরাপত্তা দিবে, নিশ্চয়তা দিবে, অবাধ চলাফেরার স্বাধীনতা দিবে। আমরা নির্বাচনটা শান্তিভাবে চাই, সুন্দরভাবে যাইয়া যেন ভোট দিতে পারি। জেলার নতুন ভোটারদের মধ্যেও ভোট নিয়ে রয়েছে তুমুল আগ্রহ। তবে কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দেবার নিশ্চয়তা চান তারা। একটা সুষ্ঠু ভোটের প্রত্যাশায় আছি, তো আমরা আশা করছি এবার যদি সেই পরিবেশটা নিশ্চিত করতে পারে নির্বাচন কমিশন, তাহলে আমি ব্যক্তিগতভাবে ভোট দিতে যাব। অ্যাটলিস্ট আমরা যেন আমাদের নিজেদের ভোটটা গিয়ে দিতে পারি, এই প্রত্যাশাই থাকবে। আর তরুণ প্রজন্মের বিশেষ করে আকাঙ্ক্ষা যে একটা সুষ্ঠু নির্বাচন এবং সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে, সবাই যার যার ভোট দিবে। আমি আমার জায়গা থেকে বলবো যে আসুক, সেফটি এনশিওর করেন, দেশের নিরাপত্তাটা এনশিওর করেন। যাদের ভোট দেওয়ার অধিকার আছে সবাই যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, এটা আমার চাওয়া। শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, রাজনৈতিক নেতৃবৃন্দেরও দায়িত্ব পালন করতে হবে নারীদের নিরাপত্তায়। সেই সাথে প্রলোভনবিহীন ভোট চান নারী নেত্রী ও বিভিন্ন পেশার নারীরা। প্রলোভনবিহীন এবং ভয়ভীতি যেন না দেখায়, এই ধরনের উৎসবমুখর পরিবেশে জনগণ যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যে ভোট দিতে পারে। ভোটের আগের দিন রাত্রি ভোট হয়ে গেছে, তো আমরা আগামীতে এইরকম একটা নির্বাচন চাই, নিরপেক্ষ একটা নির্বাচন চাই, যাতে সবাই গিয়ে যার যেখানে খুশি ভোট দিবে, যার যার মতামত অনুযায়ী যাতে ভোটটা দিতে পারে। কুমিল্লায় 49,10,611 জন ভোটারের মধ্যে নারী ভোটার রয়েছেন 23,86,147 জন, যারা বিশ্বাস করেন তাদের একটি ভোটেই হতে পারে পরিবর্তনের সূচনা। মনিরা কাজুরি, ৭১। চাঁদপুরে ৩ আসনে বিএনপির মনোনয়ন পেয়ে নির্বাচনের মাঠে নেমে পড়েছেন ফরিদ আহমেদ মানিক। নিজেকে দীর্ঘদিনের পরীক্ষিত নেতা দাবি করে ৭১ টেলিভিশনকে তিনি জানান, তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্ক রাখার পুরস্কার পেয়েছেন তিনি। তাই সবার আগে তিনি ভাবছেন কর্মীদের সংগঠিত করে ভোটারদের মন জয়ের। আলামিন ভূঁইয়ার প্রতিবেদন। চাঁদপুরের রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ শেখ ফরিদ আহমেদ মানিক। জন্ম ও বেড়ে ওঠা চাঁদপুরের গ্রামীণ জনপদে। ছাত্র জীবনেই রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন তিনি। দলীয় প্রতিদ্বন্দ্বীদের টপকে মনোনয়ন পাওয়ার বিষয়ে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, তৃণমূলের আস্থা আর সাংগঠনিক দক্ষতাই তাকে এগিয়ে রেখেছে। এবার আওয়ামী লীগ প্রার্থী না থাকলেও অন্যান্য দলের প্রতিদ্বন্দ্বীদের হালকাভাবে নিচ্ছেন না তিনি। বললেন, ভোটে প্রতিটি প্রার্থীই তার কাছে সমান শক্তিশালী। আমি ধানের শীষের প্রতীক পেয়েছি, কাউকে ছোট করে দেখি না। সবাই যারা ধানের শীষের বিরুদ্ধে নির্বাচন করছে তাদের সবাইকে আমি মনে করি সবাই শক্ত প্রতিদ্বন্দ্বী। ছোটভাবে কাউকে দেখার কোনো অবকাশ আমার নাই। তিনি জানান, ভোটারদের ঘরে ঘরে এরই মধ্যে দলের বার্তা পাঠিয়েছেন। তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচারের পরিকল্পনা রয়েছে তার। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, বিএনপি, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল, সকল অঙ্গ সংগঠন ঘরে ঘরে যাচ্ছে। আপনারা খোঁজ নিলে জানতে পারবেন। এটা মনে করি যে আমাদের নির্বাচনে এই প্রক্রিয়াটা আমাদেরকে অনেক দূর আগে নিয়ে যাবে। একটা সাইবার টিম করা হয়েছে, কেন্দ্রের থেকেও আমাদেরকে এটার ব্যাপারে যথেষ্ট প্রশিক্ষণ দিচ্ছে এবং আশা করি আমরা ওই প্রশিক্ষণের মাধ্যমে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যদি আমাদেরকে কোনো ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে সেটার বিরুদ্ধে আমরা অবস্থান নিতে পারব। দলের ভেতরে সম্ভাব্য বিদ্রোহ নিয়ে বিচলিত নন তিনি, বরং ঐক্য নিয়েও আশাবাদী। বললেন, সবাই একসঙ্গে কাজ করলে ধানের শীষের বিজয় নিশ্চিত। বলেন, তার স্বপ্ন চাঁদপুর ৩ আসনটি পুনরুদ্ধার করে দলীয় প্রধানের হাতে তুলে দেওয়ার। সাধারণ জনগণের কাছেও আমরা তখনও গিয়েছি, তো তাদের যে প্রত্যাশা যে একটি সুন্দর চাঁদপুর হবে, যেহেতু এটা চাঁদপুর জেলার মধ্যে হেডকোয়ার্টার, কিন্তু সেই প্রত্যাশার
10% মানুষ পায় নাই। তারা মনে করে ধানের শীষে ভোট দিয়ে যদি আমাকে জয়যুক্ত করে সেই প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে। শেখ ফরিদ আহমেদ মানিকের এই আত্মবিশ্বাস এখন চাঁদপুরের রাজনীতিতেও নতুন আলোচনার জন্ম দিয়েছে। গড়ে তুলব আমরা সবাই মিলে। এটা পিন্টু হাজং, ৭১। অপসনিন ফার্মাসিউটিক্যালসের চাকরিচ্যুত শ্রমিকরা টানা ৬ দিনের অবস্থান কর্মসূচির পর শুক্রবার ভুখা মিছিল করেছেন। নগরীর সদর রোড সহ বিভিন্ন সড়ক ঘুরে কাকলির মোড়ে বিক্ষোভ করে তারা। এই কর্মসূচিতে বিভিন্ন কারখানার শ্রমিকরা যোগ দিয়ে একাত্ম হয়। এতে যোগ দেয় চাকরিহারা শ্রমিকদের পরিবারের সদস্যরাও। বিধান সরকারের প্রতিবেদন, ছবি তুলেছেন জসিমউদ্দিন। ভুখা মিছিলে আসা চাকরি ফিরে পাওয়া শ্রমিকদের কারোর চাকরি আছে ১.৫ বছর, আবার কেউ বা ১.৫ থেকে ২ বছর হলেও চাকরিতে যোগ দিয়েছেন। শ্রমিকদের সঙ্গে ভুখা মিছিলে যোগ দেয় তাদের পরিবারের সদস্যরাও। তারা চাকরি ফেরত চান। অপসনিনের চাকরিহারা শ্রমিকদের সাথে ভুখা মিছিলে শামিল হন নগরীর বিভিন্ন কারখানার শ্রমিকরা। আমরা দরকার বোধে আমাদের ফ্যাক্টরি বন্ধ রেখে এদের চাকরি যতদিন এরা বহাল দেবে ততদিন পর্যন্ত আমরাও রাজপথে থাকবো ইনশাআল্লাহ। এদিকে অপসনিন ফার্মাসিউটিক্যালসের ট্রেড ইউনিয়নের সভাপতি বলেন, এই আন্দোলন চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত চলবে। প্লেট নিয়ে ভুকা অবস্থায় নামছে মাঠে, এই যুদ্ধ চলতে থাকবে শেষ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত চাকরি ফেরত না দেবে। আন্দোলনের সাথে শুরু থেকেই থাকা জেলা বাসদের সদস্য সচিব মনীষা চক্রবর্তী জানান, রবিবার হবে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি। শান্তিপূর্ণভাবেই দাবি জানাবেন তারা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান করার কর্মসূচি শ্রমিকরা নিয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা তাদের সাথে একাত্ম। আমরা এই ৫০০ শ্রমিকের চাকরি ফেরত চাই এবং তাদের জীবিকার নিশ্চয়তা চাই। অক্টোবর মাসের ২৮ তারিখ থেকেই শ্রমিকরা মালিকের পক্ষ থেকে ছাঁটাই চিঠি পায়। এরপর থেকে টানা ৬ দিন ধরে তারা কারখানার সামনে অবস্থান করছে। বিধান সরকার, ৭১, বরিশাল। বরিশালের বগুড়া রোডে অপসনিন গ্রুপের অপসোস্যালাইন ফার্মাসিউটিক্যালস থেকে চাকরিচ্যুত ৫৭০ কর্মচারী আন্দোলন করছে। আমরা যা প্রতিবেদনে দেখছিলাম। আজকে তাদের কর্মসূচি নিয়ে বিস্তারিত জানব। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, শুক্রবারের ভুখা মিছিল থেকে কি দাবি তুলেছেন শ্রমিকরা, আর আজকে তাদের কি কর্মসূচি রয়েছে? একই সাথে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন তাও জানাবেন। কর্মচারীরা তারা কিন্তু এখানে আন্দোলন করে যাচ্ছে এবং তাদের দেখেন যে ছাঁটাইকৃত শ্রমিকরা তাদের আন্দোলনের গণ অনুদান সংগ্রহের জন্য এখন কিন্তু তারা কিন্তু ফান্ড কালেক্ট করার জন্য তারা বসে আছে। কারণ এই টানা ৮ দিন ধরে তাদের এই আন্দোলনে তাদের কিন্তু আসলে একদিকে বেতন নেই, চাকরি হারা এবং এ মাসে তারা বেতন পায়নি, যার ফলে তাদের দেখছেন যে তার স্বজনরা ভুখা মিছিল করেছে গেল দিনে এবং আগামী দিন তাদের কর্মসূচি রয়েছে জেলা প্রশাসক কার্যালয়ে তারা ধর্ণা দেবেন এবং তারপর তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবেন যাতে করে তারা শান্তিপূর্ণ সহাবস্থান করেই তারা কিন্তু এখানে আন্দোলন করে যাচ্ছে। এবং আপনাকে দেখতে পাচ্ছেন যে এখানে নারী শ্রমিকরা যারা এখানে কাজ করতেন, যাদের এই আয়ে চলতো তাদের সংসার, ঠিক সেই নারীরাও কিন্তু এখানে বসে আছে সে গণ অনুদান সংগ্রহের জন্য। কারণ এখন তাদের কিন্তু পকেটে কোনো পয়সা নেই, সংসার চলে না। এবং বিশেষ করে সন্তানদের কথা আমরা শুনেছি, যারা এখন পরীক্ষা দেবে ফাইনাল পরীক্ষার সামনে, তাদের যে ফিস জোগাড় করবে পরীক্ষা, তাদের যে বকেয়া বেতন দেবে সেই ধরনের কোনো তাদের সামর্থ্য নেই। তাদের সন্তানদের যে এখন যে পরীক্ষা দেবে ফাইনাল, সে নিয়ে একটা শঙ্কা প্রকাশ হয়েছে। এবং অপরদিকে এই যে শ্রমিকরা আজকে আর কিছুক্ষণ পরে দুপুর ১২টায় এরা কিন্তু এখানে প্রেস কনফারেন্স করে জানান দেবেন তাদের পরবর্তী কর্মসূচি। এর আগেও যেটা বলছি যে জেলা প্রশাসক কার্যালয়ে আগামী দিন তাদের ধর্ণা কর্মসূচি রয়েছে এবং এরপর তারা পর্যায়ক্রমে তাদের যে আন্দোলন তারা কোন দিকে টার্ন করবে। এবং ওদেরকে আপনাকে এর আগেও বলেছি যে অন্যান্য যে কারখানার শ্রমিক তারাও কিন্তু এখানে একাত্মতা প্রকাশ, তারা বলছে যদি এই শ্রমিকদের দাবি না মানা হয়, চাকরি ফেরত নেওয়া হয়, তাহলে কিন্তু ওইসব কারখানার শ্রমিকরা তারাও কিন্তু আসলে এই অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে তারাও কিন্তু কারখানা বন্ধ ঘোষণা করবেন। তখন কিন্তু বরিশালে একটা অন্য ধরনের পরিস্থিতি তৈরি হবে। তো এখনো যদি মালিকের বোধোদয় না হয় যে এই শ্রমিকদের, আমি কিন্তু মালিকের এই তিল করে গড়ে ওঠা এই যে কারখানা আছে, এই কারখানার এই শ্রমিকরা যদি এই সময় যদি চাকরিচ্যুত হয় ৫৭০ জন শ্রমিক, তখন কিন্তু তাদের পরিবার পথে বসা ছাড়া কোনো উপায় নেই। ইতিমধ্যেই বসে গেছে যেহেতু তাদের বেতন পাচ্ছে না, যার ফলে ভুখা মিছিল, পরবর্তী পর্যায়ে আগামী দিন জেলা প্রশাসক কার্যালয়ে তাদের অবস্থান কর্মসূচি সব মিলিয়ে তারা চাচ্ছেন যে শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্যে দিয়ে, শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে দিয়ে
তারা আসলে এই আন্দোলন এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। পরবর্তী পর্যায়ে তারা কঠোর কর্মসূচিতে যাওয়ার চিন্তা ভাবনা করে। তবে শ্রমিকরা এখন পর্যন্ত কিন্তু এই যে তাদের যে দাবিগুলো দেখছি, তারা কিন্তু বলছে যে কোনো ভাবেই যেন ফ্যাক্টরির কোনো কিছু অনিষ্ট না করা হয়, তারা শান্তিপূর্ণ অবস্থান করে যাচ্ছে। দর্শক, এই মুহূর্তে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখছেন প্রধান বিচারপতি। আমরা সরাসরি শুনে নেব তার বক্তব্য। The judiciary, like any other great institution, cannot exist in the comfort of tradition alone. It must reform to remain relevant. Over the past 15 months, we have endeavored to institutionalize a series of transformations designed to ensure autonomy, efficiency, and accessibility in the administration of justice. Yet, beyond these administrative achievements lies a deeper transformation, which is a moral one. Our reform effort is animated by a belief that institutions must serve people, not power, that authority without legitimacy is empty, and that in times of national transition, the judiciary must become the moral custodian of the people's trust. It is perhaps for that reason that our roadmap, born of quiet perseverance, has gradually become a people's reform, echoed in their voices, sustained by their hope. We at the Supreme Court are also keenly alive to the necessity of staying relevant in the decades ahead in a highly interconnected world, not bound either by limitations of geography or by myopic intellectual exclusivity. Much of the past 15 months has therefore been devoted to forging links with non-traditional partners, far and near, and indeed a very diverse selection of partners as Brazil, South Africa, Egypt, Palestine, and Thailand, to name a few. ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৭৫ বছর পূর্তিতে টিএসসিতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর পালিত হয়েছে। এর আগে শহরে বের করা হয় শোভাযাত্রা। শুক্রবার বিকেলে ফুলবাড়িয়া উপজেলায় এই কর্মসূচিতে যোগ দেন নানা শ্রেণী পেশার মানুষ। এতে একাত্ম হন বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুল করিম সরকার। মিছিল শেষে ডিগ্রি কলেজ মাঠে সমাবেশ করেন তারা। সমাবেশে বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই জাতি গঠনের সূচনা করেছিলেন। তার সেই উদ্যোগ আজকের দলীয় নেতাকর্মীদের এগিয়ে নিতে হবে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়েছে। শুক্রবার বিকেলে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকা থেকে শোভাযাত্রাটি বের হয়ে জালকুড়ি পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে। এ সময় জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মিছিলটি জেলা বিএনপির সমাবেশে যোগ দেয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড, ফেস্টুন প্রদর্শন করেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ক্রীড়া সংগঠক ও রাজনীতিবিদ মাসুদুজ্জামানের নেতৃত্বে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ। শুক্রবার জেলা শহরের খানপুর হাসপাতাল রোড প্রাঙ্গণে আয়োজিত এই র্যালিতে অংশ নেয় হাজারো মানুষ। কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীদের বিপুল অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। এ সময় বক্তারা আশা প্রকাশ করেন বিএনপি নেতা মাসুদুজ্জামান মাসুদের নেতৃত্বে চলা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম আরও বেগবান হবে। এদিকে দিবস উপলক্ষে এক বিবৃতিতে নারায়ণগঞ্জ 5 আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান জানিয়েছেন, 7 নভেম্বর বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার এক অবিস্মরণীয় দিন। এই দিনে সিপাহী জনতার ঐক্য জাতিকে দেখিয়েছিল নতুন দিশা। এখন সময় সেই জাতীয়তাবাদী চেতনা ও গণতন্ত্র পুনরুদ্ধার করার। কাঠ দিয়ে আসবাবপত্র তৈরির গল্প তো সবারই জানা, তবে চশমা শুনতে অবাক লাগলেও এই অবাস্তবকে বাস্তবে রূপ দিয়েছেন দুই তরুণ। বানিয়েছেন কাঠের চশমা, যার ওজন থাকছে 20 থেকে 25 গ্রামের মধ্যে। মডেল ভেদে চশমাগুলোর নাম রাখা হয়েছে পেঁচা, ভুবনচিল, টুনটুনি কিংবা ধানশালিক। ভাস্কর বাহাদুরের প্রতিবেদন, ছবি তুলেছেন খুরশেদ আলম। প্রতিটি হাত ব্যস্ত কাঠ দিয়ে চোখের ফ্রেম করতে। শুনতে সহজ মনে হলেও বাস্তবতা ভিন্ন। বাজার থেকে বার্মাটিক কাঠ সংগ্রহ করে ঘুণমুক্ত করার জন্য অন্তত 6 ঘন্টা সিদ্ধ করতে হয়। তারপর নকশায় এঁকে মেশিনের সাহায্যে আকৃতি দেয়া হয়। ফ্রেমটি বাঁকানো হয়ে গেলে তা শিরিষ কাগজের সাহায্যে ঘষে ঘষে নিখুঁত করা হয়। সব প্রক্রিয়া শেষে পলিকার্বনেট ইউএভি পাওয়ার লেন্স কিংবা রঙিন গ্লাস বসানো হয়। করোনাকালীন সময়ে দুই বন্ধুর সম্মিলিত ইচ্ছাশক্তি থেকেই শুরু হয় এই কাঠের চশমা শিল্পের। 5টি সাইজে তৈরি হচ্ছে এই কাঠের চশমা। কাঠে বানানোর চেষ্টা করাতে যেহেতু আমাদের কোনো এই ব্যাপারে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা বা দক্ষতা নেই, সো নিজেরা এক্সপেরিমেন্ট করে 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 একটা জায়গায় আসা, যে কারণে দেরিটা আসলে লাগছে প্রথম দিকে। যে এইরকম মোটা হইতো আমাদের চশমাগুলো, অনেক মোটা এবং অনেক ভারী হইতো প্রথম দিকে। সেই জায়গা থেকে জিনিসটাকে কিভাবে আরও বেশি দিন লংজিভিটি পাবে, কিভাবে আরও হালকা হবে, পড়তে আরামদায়ক হবে, এই জিনিসগুলো নিয়ে কাজ করতে করতে সময়গুলো আসলে লাগছে। প্রথম যে চশমাটা আমরা সেল করলাম সেটা 3 বছরের মাথায়। এই চশমার ওজন আপনার ভাবনার কারণ হবে না। চশমাগুলোর ওজন থাকছে 20 থেকে 22 গ্রামের মাঝেই। এটা তো আসলে 20-30 বছর যাওয়ারই কথা, একটা কাঠের জিনিস নষ্ট হওয়ার কথা না। তবে রিপেয়ার দরকার হইতে পারে একটা নির্দিষ্ট সময় পরে। এটা কিন্তু আবার নতুনের মতো ঝকঝকে করে ফেলা সম্ভব। গ্লাসটা খুলে আমরা একটা স্যান্ড পেপার দিয়ে আবার স্যান্ডিং করলাম, এটা কিন্তু আবার নতুন চকচকে হয়ে যাবে। যেমন আমাদের বাপদাদাদের আমলের কাঠের দরজাটা, পুরনো খাটটা, অ্যান্টিক যে খাটটা, সেটা কিন্তু একই রকম থাকে শত বছর পরেও। ডিজাইনের মতো নামেও রয়েছে নতুনত্ব। প্রায় হারিয়ে যাওয়া নানা জাতের পাখির নামে নামকরণ চশমাগুলোর। যেহেতু আমরা পরিবেশ বান্ধব একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছি এবং লেস প্লাস্টিক মানে মোর নেচার, সো আমরা পাখির নামে নামগুলো দিয়েছি। এবং এর পিছনে চিন্তাটা ছিল যে আমাদের নতুন প্রজন্ম, তারা তো আসলে পাখিগুলোর নাম জানছে না। যেমন বসন্ত বৌরি, যেমন ধানশালিক, যেমন দোয়েল, এগুলো পাখির হয়তো নাম শুনেছে, চিনে নেই। তাদেরকে আমাদের সচেতন করা। লক্ষ্মী পেঁচা, হুতুম পেঁচা। একখণ্ড কাঠ থেকে একটি চশমার রূপ নিতে সব মিলিয়ে সময় লাগছে 22 দিন। 21টি মডেলে বিক্রি হচ্ছে এই কাঠের চশমা। ভাস্কর ভাদুরী, 71, ঢাকা। মালয়েশিয়া থেকে দেশে ফিরতে মধ্যরাত থেকে ইমিগ্রেশনে ভিড় জমাচ্ছেন শত শত বাংলাদেশি। পালিয়ে থাকা কাগজপত্রবিহীন এসব বাংলাদেশিদের অনেকেই ফিরছেন খালি হাতে। এদিকে মালয়েশিয়া সরকারের বেঁধে দেয়া সময়ে জরিমানা দিয়ে দেশে ফেরার এই সুযোগ গ্রহণের আহ্বান জানিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশন। এ বিষয়ে আরও খবর জানবো। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু।
রাজু, এভাবে দেশে ফেরা নিয়ে বাংলাদেশি অভিবাসীরা কি বলছেন, আর বাংলাদেশ হাই কমিশন কি কোনো পদক্ষেপ নিতে পারতো না তাদের জন্য? অদিতি, আমি আগেই বলে রাখি আপনার যে মালয়েশিয়ায় কিন্তু অবৈধভাবে থাকার কোনো সুযোগ নেই। তো এর আগে যারা বিভিন্ন সময় ছিল তারা আসলে কিছুদিন পর পর মালয়েশিয়া সরকার বৈধতার যে সুযোগ দেয় সেই সুযোগ গ্রহণের জন্য কিন্তু এই অবৈধভাবে কাগজপত্রবিহীনভাবে এখানে অনেকেই থেকে গিয়েছে। তো এখন কিন্তু মালয়েশিয়া সরকার একেবারেই সাঁড়াশি অভিযানে নেমেছে এবং বলা যায় যে এখানে কাগজপত্রবিহীন যারা রয়েছে তাদের জন্য খুব দুঃসময় চলছে এবং বারবার সরকারিভাবে হুঁশিয়ারি করা হচ্ছে যে তারা যেন, যারা কাগজপত্রবিহীন রয়েছে তারা যেন দেশে চলে যায়। এখানে আপনি বলে রাখি যে কিছুদিন আগে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস যখন এসেছিলেন তখন কিন্তু এখানকার প্রবাসীরা দাবি করেছিলেন, তারা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে একটা লিখিত স্মারকলিপিও দিয়েছিলেন যে যারা এখানে কাগজপত্রবিহীন রয়েছে তাদেরকে যেন সরকারিভাবে মালয়েশিয়া সরকার যেন একটা সুযোগ দেয় বৈধতার আওতায় আনার জন্য। কিন্তু এই সুযোগকে কিন্তু এখনো দেওয়া হয়নি। এখনো কিন্তু যারা এখানে প্রবাসীরা রয়েছেন তাদের একান্ত দাবি যে যাতে একটা সুযোগ, বৈধতার সুযোগ সরকার দেয়। কিন্তু মালয়েশিয়া সরকার কিন্তু সেই সুযোগটা না দিয়ে এখন সুযোগ চলছে যে জরিমানা দিয়ে দেশে চলে যাওয়ার, এবং এই সুযোগটা গ্রহণ করার জন্য কিন্তু মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে উৎসাহিত করা হচ্ছে প্রবাসীদেরকে। একদিকে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে, অন্যদিকে দেশে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তো মধ্যরাত থেকে কিন্তু অভিবাসীরা ইমিগ্রেশনে ভিড় করছেন। আমরা সেখানে গিয়েছি, যে সচক্ষে দেখে এসেছে চিত্র যে যারা দেশে ফিরতে চান, তারা দেশে ফেরার জন্য মরিয়া, যারা বনে জঙ্গলে পালিয়ে থাকতেন তারা কিন্তু এখন সামনে ইমিগ্রেশনের দরজায়। ধন্যবাদ সহকর্মী মোস্তফা ইমরান রাজু। ব্রাজিল, আর্জেন্টিনা এবং বাংলাদেশকে নিয়ে আয়োজিত হতে চলেছে লাতিন বাংলা সুপার কাপ 2025। প্রতিযোগিতায় অংশ নেবেন ব্রাজিল ও আর্জেন্টিনার অনূর্ধ্ব 20 পর্যায়ের ফুটবলাররা। আগামী ডিসেম্বরে ঢাকায় বসছে লাতিন বাংলা ফুটবল সুপার কাপ। এই উপলক্ষে আগামী 11 ডিসেম্বর ঢাকায় আসছেন দুবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি কাফু। 3 দলের সুপার কাপে খেলতে আগামী 2 ডিসেম্বর ঢাকায় আসছে আর্জেন্টিনার বুয়েন্স এইরেস ভিত্তিক স্থানীয় ক্লাব আতলেতিকো চার্লোনের অনূর্ধ্ব 20 দল। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।